এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন গোলাবাড়ির সার্কিট হাউস। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। আমরা যারা শহরে বাস করি, ছোট সাহেব অরূপ ঘোষের মুখে প্রায়ই শোনা যেত, আমরা নাকি দু চোখ বুঝে জীবনটা কাটাই। সাহেব বলতে যে বাঙালি সাহেবকে বোঝাচ্ছে, আশা করি সে কথা বলার দরকার নেই। যদিও আমি তার মতো অতটা দাপুটে ছিলাম না, তবুও অরূপের বুকের পাটা যে কারো চেয়ে কম ছিল না, একথা তার শত্রুরাও মানত। সমস্ত বিহার, ওড়িশা আর পশ্চিম বাংলা জুড়ে যে অজস্র ভালোমন্দ পথ আর অসংখ্য রাত কাটাবার আস্তানা আছে, সেখানে যারা যায়নি তাদের কোনো ধারণাই নেই। এই জায়গাগুলো থেকেই জন্ম নেয় অদ্ভুত সব অভিজ্ঞতা। বিশেষ করে কোনো নির্জন আস্তানায় যখন দু চারজন অতর্কিতে একত্র হয়। সেদিন রাতে আমিও ছিলাম সেই একত্র হওয়াদের একজন। বিদেশি তেল কোম্পানির ছোট বড় সাহেবদের 3 বছরের পুরনো গাড়িতে চড়ে বেড়ানোটা নাকি নিন্দনীয়। তাই অরূপের গাড়ি খুব পুরনো না হলেও কপালে দুর্ভোগ থাকলে তা এড়ানো সহজ নয়। সেই রাতে এই আস্তানায় পৌঁছতে শেষ 12 মাইল আসতেই তার 1.5 ঘন্টা লেগেছিল এবং তাকে 25 বার গাড়ি থেকে নামতে হয়েছিল, কারণ ফুয়েল পাম্পে গোলমাল ছিল। তার উপরে এখানকার নদীর উৎসস্থলে কোথাও প্রচণ্ড বৃষ্টি হওয়ায় নদী ফেঁপে ফুলে উঠেছিল। পুরনো নড়বড়ে পুলটা থরথর করে কাঁপছিল, যা দেখে আত্মহত্যা করতে ইচ্ছুক ছাড়া কেউ তাতে চড়তে রাজি হবে না। তবে অরূপ এর থেকেও অনেক মন্দ জায়গায় রাত কাটিয়েছে। সেদিন সন্ধেবেলা সে কথাই হচ্ছিল। আমরা 4 জন আগন্তুক, আমি, অরূপ, বনবিভাগের ইন্সপেক্টর কালো সাহেব ডিসিলভা এবং সম্ভবত পুলিশের লোক নমস সমুদ্রাম ছাড়া সেখানে ছিল শুধু একজন ম্যানেজার, আসলে কেয়ারটেকার, আর একজন চাকর। এখানে কেউ থাকে না, খায়ও না। হয়তো 2 বাত অসুবিধায় পড়লে রাত কাটিয়ে যায় আর নিজেদের খাবার দাবার খায়। ডিসিলভা, যে পরিষ্কার বাংলা বলে কিন্তু তার আদিনিবাস ফ্রি স্কুল স্ট্রিটে, বলল, আরে তোমরাও তো খাও দাও ঘুমো। কেয়ারটেকার খ্রিস্টান, যে বেয়ারা রাধে, সে তার হুকুম মানলেও তারা তার হাতে খায় না। নদী পেরিয়ে 1.5 মাইল দূরে রবিগাঁও থেকে রসদ আনতে হয়। আজ আর কেউ নদী পার হতে পারেনি, তাই ভাড়া ঠনঠন। তাছাড়া এখন দেশ স্বাধীন, এখন কেউ এসে উঠলেই তার নফর হতে হবে এমন আশা করাও ঠিক নয়। ডিসিলভা এবার রেগে উঠল। মাই ডিয়ার ফেলো, আমি তোমাদের মতো নই, আমি ইউরোপিয়ান। তোমাদের রাধা বাড়ার তোয়াক্কা রাখি না। আমার রসদ আমার সঙ্গে থাকে। আমি শুধু জানতে চাই এই জায়গাটা রাত কাটাবার পক্ষে নিরাপদ কিনা। অনুপ হেসে ফেলল। বনের মধ্যে যার কাজ তারও তো ভয় কিসের? নমসমুদ্রম, যে সর্বদা ইংরেজিতে কথা বলে, ব্যস্ত হয়ে বলল, না না, সেরকম ভয়ের কথা হচ্ছে না। আর হবেই বা কেন? তোমাদের মতো উৎসাহী ইয়াংম্যান তো এসব বনের শ্রেষ্ঠ সম্পদ বন্য জন্তু মেরে কেটে সাবার করে এনেছ। ও অন্য ভয়ের কথা বলছে। অরূপ জুতোর ফিতে ঢিলে করে পা টেনে বাইরে এনে আঙুলগুলো নেড়ে আরাম পেয়ে বলল, তাহলে কিরকম ভয়ের কথা মশাই? শুনে চতুর্থ ব্যক্তি, এক সর্দারজি, দাড়ি নেড়ে বললেন, ঠিক, রাইট। নমসমুদ্রম কাষ্ঠ হাসি হেসে বলল, এমন সব ভয়ের ব্যাপার যা বন্দুকের গুলিতে বাগ মানে না, ঠিক কিনা? ডিসিলভা বলল, অবশ্যই আমার তাতে এসে যায় না। ইউরোপের লোকেরা এসব বিষয়ে উদার। তাছাড়া আমার পীরের দরগায় মানত করা আছে। আমার ক্ষতি করে কার সাধ্যি? সর্দারজি বললেন, তবে অদ্ভুত ঘটনা ঘটে বই কি। গত বছর সবাই বারণ করা সত্ত্বেও মোপানির ডাক বাংলায় রাত কাটালাম। ভালো ব্যবস্থা। আমার ডালরুটি আমার সঙ্গে ছিল, আর চৌকিদারটিও ভদ্র। সে আমাকে ঘর দেখিয়ে আর স্নানের ঘরে জল আছে কিনা জানিয়েই হাওয়া হয়ে গেল। আমি ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মাঝরাতে উঠতে গিয়ে খাটের পাশে ঠ্যাং ঝুলিয়ে, ও হরি, তল পাই না। কিছুতেই মেঝেতে পা ঠেকল না, নামাও হলো না। পরদিন সকালে উঠে দেখি সব স্বাভাবিক। ভালো করে ঘর পরখ করলাম। কেউ যে দড়ি বেঁধে খাট শূন্যে তুলেছে তার কোনো চিহ্ন নেই। ভাবলাম দুঃস্বপ্ন দেখেছি। পরে চৌকিদারকে টেনে বের করলে সে অবাক হয়ে বলল, সাহাব, আপনি আপনি ও বাংলোতে তো কেউ রাত কাটায় না। কাল সে কথাই বলতে চেষ্টা করছিলাম, আপনি কানও দিলেন না।
আমি হেসেছিলাম। আমার কনুয়ের উপর কালীঘাটের মাদুলি বাঁধা সে কথা আর তাকে জানাইনি। অবশ্যই জায়গাটার নাম মোপানি নয়, সরকারের ক্ষতি হবে বলে নামটা বদলে দিলাম। নমসমুদ্রম তার গল্প শুরু করল। ডিসিলভার আমার গত বছর এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। তরাইয়ের এক চা বাগানে এক বন্ধুর বাড়িতে ছিলাম। সন্ধে থেকে চা বাগানে কেমন একটা অস্বস্তি দেখলাম। অন্ধকারের আগেই দরজা জানলা দুমদাম বন্ধ হয়ে গেল। কর্মীরা দৌড় দিল। আকাশে ফুটফুট করছে চাঁদ। বাগান মালিকও তাড়াতাড়ি ঘরে গিয়ে বললেন, শুয়ে পড়ো তোমরা, এ সময়টা এসব জায়গায় খুব ভালো নয়। কিন্তু এত সকালে ঘুমোবো কি? বন্দুক নিয়ে দুজনে বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। চা বাগান গিয়ে ঘন বনে মিশেছে, মাঝে শুধু একটা উঁচু সেতু। পূর্ণিমায় বনের মধ্যে বেড়ানো, চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে হীরের মতো জ্বলে। কোথাও অন্ধকার জমে থক থক করে, মনে হয় গাছগুলো চোখ মেলে চেয়ে দেখছে। হঠাৎ দেখি আমাদের থেকে 10 হাত দূরে প্রকাণ্ড নেকড়ে বাঘ। এত বড় নেকড়ে এদেশে হয় জানতাম না। তার চোখ দিয়ে আলো ঠিকরোচ্ছে, মুখটা একটু হাঁ করা, দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে। বিদ্যুৎ বেগে সে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার সারা গা ঠান্ডা ঘামে ভিজে গেল। বন্দুক তুলবার জোর পাচ্ছিলাম না, অথচ ডিসিলভা নির্বিকার। যেই জানোয়ারটা আমাদের পার হয়ে গেল, অমনি সম্বিত ফিরে এলো। বন্দুক তুলে ঘোড়া টিপলাম। জন্তুটা তখন আমাদের থেকে 7-8 হাত দূরে। আমার অব্যর্থ লক্ষ্য। গুলিটা তার গা ছুঁড়ে ওদিক দিয়ে বেরিয়ে গেল। পরদিন একটা গাছের গায়ে সেটাকে বিধে থাকতে দেখা গেছিল। কিন্তু নেকড়েটা ভ্রুক্ষেপও করল না, নিমেষের মধ্যে চোখের আড়াল হয়ে গেল। আমার মাথা ঘুরে গেল। ডিসিলভা না ধরলে পড়েই যেতাম। আমি বললাম, ভারী অদ্ভুত তো। ডিসিলভা আবার মুখ থেকে সিগারেট বের করে বলল, অদ্ভুত? আমি তো ওর পাশে দাঁড়িয়েও নেকড়ে ফেকড়ে কিছু দেখলাম না। খালি একটা বুনো গন্ধ নাকে এলো। এক ফোঁটা রক্তও মাটিতে দেখা গেল না। পরদিন ভোরে বাগানের মালিক শিকারের প্ল্যান বাতিল করে জোর করে আমাদের রওনা করে দিলেন। খুব বিরক্ত মনে হলো। তবে এসব ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন খুঁজবেন না মশাই। নেহাত সমুদ্রের মা গুরুবংশের মেয়ে, নইলে আর দেখতে হতো না। আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম। এদের সব যত গাঁজাখুরি গল্প, ইন্টেলিজেন্সের অপমান। ডিসিলভা বলল, কি হলো, বিশ্বাস হচ্ছে না বুঝি? বনে জঙ্গলে নির্জন জায়গায় আমাদের মতো ঘুরে বেড়ান কিছুদিন, তারপর দেখবেন সব অন্যরকম মনে হবে। সর্দারজিও হাসলেন, বললেন, বিশেষ করে যদি গোলাবাড়ির সার্কিট হাউসে একবারটি রাত কাটাতে হয়। পরিবেশটি যে এই রকম একটা আলোচনারই যোগ্য, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। একদিকে ক্ষুব্ধ নদীর জল ফুসছে, অন্যদিকে বনের গাছপালায় বাতাসের আলোড়ন, তার ওপর মেঘলা আকাশের নিচে চারদিক থেকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাতাসটা থমথমে। তবুও গোলাবাড়ির সার্কিট হাউসের নাম শুনে আমার হাসি পেল। আমি উঠে বসে জিজ্ঞাসা করলাম, কেন, সেখানে কি হয়? সর্দারজি যেন আকাশ থেকে পড়লেন। সে কি, আপনি থাকেন কোথায় যে অমন একটা সুখ্যাত জায়গার কথা জানেন না? সেখানে টাকা দিয়েও সরকার কখনো একটা চৌকিদার কি বেয়ারা রাখতে পারেনি। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। বনের মধ্যে খাঁ খাঁ খালি বাংলো পড়ে থাকতো, নাকি সন্ধ্যের পর জন্তু জানোয়ারও তার ত্রিসীমানায় ঘেঁষত না। আমি আবার হেসে উঠলাম, তাই নাকি? অথচ আমি সেখানে পরম আরামে গতকাল রাত্রিবাস করে এলাম। চৌকিদারের আপ্যায়ন আর বাবুর্চির রান্নার তুলনা হয় না। কোত্থেকে যে ওই ব্যাক অফ বিয়ন্ডে আমার জন্য মাশরুম আর অ্যাসপ্যারাগাস জোলা করে খাওয়ালো, তা ওরাই জানে। জানেন, ফেদার বেডে রাত কাটালাম। পোর্সিলিনের বাথটাব ভরে গরম জল দিল। একটা পয়সা নিল না দুজনার একজনও। কত মন গড়া গল্পই যে আপনারা বিশ্বাস করেন তার ঠিক নেই। তবে কথা সত্যি যে আমার গাইড বুকে ওটার নামের পাশে লেখা আছে অ্যাবান্ডান্ট 1900 এডি। গাইড বুকের লেখকও তেমনি নিশ্চয়ই আপনাদের কারো কাছ থেকে ওই তথ্য সংগ্রহ করেছিল বলে আমি খুব হাসতে লাগলাম। কিন্তু আমি হাসলেও বাকিরা কেউ হাসল না। তারা বরং ত্রস্ত চঞ্চল হয়ে উঠে ম্যানেজার ম্যানেজার বলে চেঁচাতে লাগলো। এলো ম্যানেজার এক মুহূর্তের জন্য, বেয়ারাটাও এলো, কি যেন বলবারও চেষ্টা করলো। তারপরই সব ছায়া ছায়া হয়ে গেল। ঘর বারান্দা কিছুই রইল না, শুধু সামনে অন্ধকার বন আর পিছনে নদীর ফোসফোসানি। ওরা ধূপধাপ করে যে যার গাড়িতে উঠে পড়ল। সর্দারজি আমাকে সঙ্গে টেনে নিলেন। 15 মাইল ফিরে গিয়ে ছোট শহরে আমরা রাত কাটিয়ে সকালে যে যার পথ দেখলাম। কারো মুখে কোনো কথা নেই। পরদিন জিপ ও লোকজন নিয়ে একটু বেলায় গিয়ে আমাকে আমার গাড়িটা উদ্ধার করতে হলো। তখন নদীর জল কমে গেছে, পুল আর কাঁপবে না। গাড়ি সারানো হলে আমি পুল পার হয়ে ওদিকের পথ ধরলাম। আমার আনা লোকগুলোর পাওনা চুকিয়ে জিজ্ঞাসা না করে পারলাম না, নদীর তীরে গাছের নিচে শুকনো ফুল কেন?
তারা হেসে বলল, গায়ের লোকের কুসংস্কার মশাই, মাসে একবার এখানে বুনকি দেওর পুজো দেয়, তিনি নাকি বিপন্ন যাত্রীদের রক্ষা করেন। আমি বললাম, গোলাবাড়ির সার্কিট হাউসের ব্যাপারটা কি? তারা অবাক হয়ে বলল, সে তো কবে ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে গেছে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।